আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের অধীনে পরিচালিত এই পরীক্ষা চলবে আগামী 17 মার্চ পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে। পাতারকান্দির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে এই বছর কলা, বিজ্ঞান এবং বাণিজ্য শাখা মিলিয়ে মোট 1072 জন পরীক্ষার্থী বসছেন। কেন্দ্রটির অধীনে আরও 2টি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে, পাতারকান্দি হোলি চিলড্রেন হায়ার সেকেন্ডারি স্কুল এবং পাতারকান্দি প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল। এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের যথাযথ নির্দেশনা দিয়েছেন মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ তথা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জ্যোতির্ময় নাথ। তিনি পরীক্ষার শৃঙ্খলা এবং নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার উপর জোর দিয়েছেন। এক চাঞ্চল্যকর ঘটনা, সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিল যুবক, বাসের বোড়ায় পড়লে বেঁচে যায় যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শিলচর সদরঘাট সেতুর উপর থেকে একটি যুবক বরাক নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সে একটি বাসের বুড়াতে গিয়ে পড়ে অল্প বিস্তর জখম হয়েছে সে। মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা যুবকটি কী কারণে নদীতে ঝাঁপ দেয় অথবা তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি। গৌহাটি মহানগরে আবার চাঞ্চল্যকর ঘটনা, বন্ধ ঘর থেকে উদ্ধার হলো 3টি মৃতদেহ। বামুনি মৈদামের রেলওয়ে কলোনিতে একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বামুনি মৈদামের রেলওয়ে কলোনির কে ব্লকের 427 নম্বর কোয়ার্টারে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। বন্ধ ঘরের ভিতরে লোহিত ঠাকুরিয়া, তার স্ত্রী জুলি ডেকা এবং 9ম শ্রেণীতে পড়ুয়া কন্যা ঋতিকা ডেকার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত জুলি ডেকা রেলওয়ের কর্মচারী ছিলেন, অন্যদিকে স্বামী লোহিত ঠাকুরিয়া ছিলেন একটি গ্যারেজের কর্মচারী। মা ও কন্যার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অন্যদিকে জুলি ডেকার স্বামী লোহিত ঠাকুরিয়াকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, লোহিত ঠাকুরিয়া ছিলেন জুলি ডেকার দ্বিতীয় স্বামী। আগের স্বামীর মৃত্যুর পর লোহিত ঠাকুরিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল জুলি ডেকার। মৃত্যু হল রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের। মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর। লখনউয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকেই লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন আচার্য। বুধবার সেখানেই মারা যান। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের তরফেও জানানো হয়েছে ব্রেন স্ট্রোকই মৃত্যুর কারণ। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বয়সজনিত নানা রোগে ভুগছিলেন রাম মন্দিরের প্রধান পূজারী। গত বছরের শেষেও স্নায়ুর একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্নায়ু রোগের পাশাপাশি মধুমেহ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল রাম মন্দিরের প্রধান পুরোহিতের। গত মাসের শেষের দিকে অযোধ্যার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উন্নতর চিকিৎসার জন্য গত 3 ফেব্রুয়ারি লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে ভর্তি করা হয়ে থাকে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার থেকে স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় সত্যেন্দ্রকে দেখতে হাসপাতালে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার ভোরে সেখানেই মৃত্যু হয় তার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথও। বিহু নৃত্যের পর ঝুমুর বিনোদিনী 2025 শীর্ষ কার্যসূচির মাধ্যমে ঝুমুর নৃত্যের বিশ্ব রেকর্ড গড়ার জন্য আগামী 24 ফেব্রুয়ারি গৌহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রাজ্য সরকার। বুধবার গৌহাটির জনতা ভবনে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মন্ত্রী অশোক সিংহল। এদিন মন্ত্রী বলেন, ঝুমুর নৃত্যের বিশ্ব রেকর্ড গড়ার জন্য গৌহাটিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চা বাগান থেকে এই অনুষ্ঠানে 8000 প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তিনি জানান, সরুসজাই স্টেডিয়ামে একসঙ্গে 8000-এর বেশি নৃত্যশিল্পীর নৃত্য প্রদর্শন করার অসুবিধা।
সেজন্য 8,000-এর বেশি নৃত্যশিল্পী এতে অংশগ্রহণ করতে পারবেন না। তবে ওই দিন ঠিক কোন সময় অনুষ্ঠান শুরু হবে তা এখনও ঠিক হয়নি। সম্পূর্ণ বাজেটও নির্ধারণ করা হয়নি। এদিন মন্ত্রী অশোক সিংঘল আরও জানিয়েছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রতিনিধিরা 20 ও 21 ফেব্রুয়ারি গৌহাটিতে উপস্থিত হবেন। তাদের গৌহাটির বিভিন্ন হোটেল ও লজে রাখার ব্যবস্থা করা হবে। সরুসজাই স্টেডিয়ামে 21, 22 ও 23 ফেব্রুয়ারি নৃত্যের অনুশীলন হবে। বুটের আগে সাধারণ মানুষকে বিনামূল্যে সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের। এদিন এক মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে এই ফ্রিবির চলের সমালোচনা করে পর্যবেক্ষণ রাখে যে ফ্রিতে রেশন ও টাকা পাওয়ার জন্য মানুষ আর কাজ করতে চাইছে না। শহরাঞ্চলে গৃহহীন মানুষদের বাসস্থানের অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি বি.আর. গাবাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসি নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দল ও সরকারের বিনামূল্যে নানা সুযোগ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আপত্তি জানান। বিচারপতি গাবাই বলেন, দুঃখজনকভাবে এই ফ্রিবির জন্য মানুষ আর কাজ করতে চাইছে না। তারা ফ্রিতে রেশন পাচ্ছেন, কোনো কাজ না করেই হাতে টাকা পাচ্ছেন। গৃহহীন মানুষদেরও সমাজের অংশ করা উচিত এবং দেশের উন্নয়নে তাদেরও সামিল করা উচিত বলেই পর্যবেক্ষণ রাখে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে বলা হয়, আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই, তবে যদি তাদের সমাজের মূল স্রোতের অংশ করা হয় এবং দেশের উন্নয়নে অংশ নিতে দেওয়া হয় তবে আরও ভালো হয়। তথ্যে অসঙ্গতির কারণে কোনো বিদেশি যদি ভারতে প্রবেশে অভিবাসন দপ্তরের ছাড়পত্র না পান, সেই বিদেশিকে তার নিজের দেশে ফেরানোয় ভারতের কোনো দায় থাকবে না। তিনি যে যান সংস্থার মাধ্যমে ভারতে এসেছিলেন, সেই সংস্থা ওই বিদেশিকে তার দেশে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে। চলতি বাজেট অধিবেশনে আনতে চলা অভিবাসন ও বিদেশি নাগরিক বিলে এই শর্ত রাখতে চলেছে সরকার। সূত্রের মতে বাজেটে অধিবেশনের দ্বিতীয় পর্বে এই বিলটি পেশ করার কথা ভেবে রেখেছে সরকার। যদিও বিরোধীদের মতে ওই বিল আনার মূল লক্ষ্য হল বাংলাদেশ থেকে আসা মুসলিমদের নিশানা করে আইনের দোহাই দিয়ে তাদের ধরপাকড় করা এবং বিহার ও পশ্চিমবঙ্গ ভোটের আগে পূর্ব ভারত জুড়ে হিন্দু মেরুকরণের হাওয়া তোলা। সরকারি সূত্রের মতে এদেশে বৈধভাবে পড়তে এসে, চিকিৎসা করাতে এসে কিংবা বেড়াতে এসে অনেক বিদেশি থেকে যান। এসব রুখতে নতুন বিলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, হাসপাতাল, বাড়ির মালিকদের তাদের সংস্পর্শে আসা বিদেশিদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রশাসনকে নিয়মিত জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। অন্যথায় ওই প্রতিষ্ঠান অথবা বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।